হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের পিএসসি মিসলেনিয়াসের নতুন নোটিফিকেশান বেরিয়ে গেছে। আজকে মিসলেনিয়াস স্পেশাল টপিকের ওপর ব্যাচ তোমাদের শুরু হলো। আজকে মিসলেনিয়াস স্পেশাল টপিকের ওপর ক্লাস। এটা মিসলেনিয়াস 2026-এর পরীক্ষার নোটিফিকেশান 30শে এপ্রিল থেকে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে। তো তার বিষয়ে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইম্পর্টেন্ট 40 কোশ্চেন ফর মিসলেনিয়াস স্পেশাল পলিটিক্যাল সায়েন্সের ওপর। এই পুরো সেটটা পরপর সিরিজ তৈরি হবে মিসলেনিয়াসের ওপর, মিসলেনিয়াস 40 সিরিজ, ঠিক আছে? তো 40 করে কোশ্চেন থাকবে তোমাদের জন্য, 20 সেট থাকবে প্রায়। তো চলো শুরু করে যাক। আজকের প্রশ্ন এটা স্পেশাল ফর মিসলেনিয়াসে আসা পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ বিভিন্ন পরীক্ষাকে রিলেটেড করে প্লাস টার্গেট মিসলেনিয়াসকে রিলেটেড করে পলিটিক্যাল সায়েন্সের উপর যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তোমরা প্র্যাকটিস করো এবং নিজেদের স্কোর যাচাই করো মিসলেনিয়াসের পরীক্ষায় তোমরা কতটা ক্র্যাক করতে পারবে। চলো লেটস স্টার্ট। আজকের প্রথম প্রশ্ন, মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তার মানে ফান্ডামেন্টাল ডিউটিস, একটা আছে ফান্ডামেন্টাল রাইটস আর একটা আছে ফান্ডামেন্টাল ডিউটিস। আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে, হ্যাঁ, আর 11খানা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। তাহলে মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য রাশিয়া, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন হচ্ছে এখানে সঠিক উত্তর। আমরা এটা করে রেখেছি যাতে প্রত্যেকের সুবিধা হয়। অনেক সময় কি হয়, ভয়েসের শুনতে যদি কারোর আপত্তি হয় তো সেক্ষেত্রে তাদের দেখতে সুবিধা হবে, ফলে এটা করে রাখা হয়েছে। রাশিয়া অর্থাৎ প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন যেটাকে আগে বলা হতো আমরা, সেটাই বর্তমানে রাশিয়া। তো মৌলিক কর্তব্য আমরা রাশিয়া থেকে নিয়েছি। মৌলিক কর্তব্য বর্তমানে কটা আছে? 11খানা আছে। মনে রাখবে তোমরা, 11খানা আছে মৌলিক কর্তব্য বর্তমানে। নেক্সট চলে যাবো আমরা দ্বিতীয় প্রশ্নতে। মূল ভারতীয় সংবিধানে মোট কটি অংশ, ধারা ও তফসিল ছিল? আচ্ছা, মূল সংবিধানে বলেছে, কোশ্চেনটা এর আগেও এসেছে, মনে রাখতে হবে যে মূল সংবিধান বলেছে। বর্তমান বললে কিন্তু আমরা জানি যে 12টা হবে, যে 24টা অংশ, 450টি ধারা এবং 12টি তফসিল, যেটা যে বর্তমান। কিন্তু বলেছে যে মূল ভারতীয় সংবিধানে মোট কটি অংশ, কটি ধারা ও তফসিল। অর্থাৎ অংশই হচ্ছে কত না, আমাদের মনে রাখতে হবে যে 22টি অংশ, মূল সংবিধানে 22টি অংশ, 395টি ধারা এবং 8টি তফসিল আছে। খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, ভীষণ পিএসসি মিসলেনিয়াসের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ঠিক আছে? ফর দ্য মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি মিসলেনিয়াসকে টার্গেট রেখে স্পেশাল ক্লাস ফর মিসলেনিয়াসের ওপর টার্গেট রেখে আজকে এই প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে পলিটিক্যাল সায়েন্সের ওপর। তোমরা জলদি শেয়ার করে দাও ক্লাসটাকে এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে করতে থাকো। নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতীয় সংবিধানের চতুর্থ তফসিল, ফোর্থ শিডিউল, নিচের কোনটির সাথে সম্পর্কিত? ফোর্থ শিডিউল। তাহলে ভারতীয় সংবিধানের চতুর্থ তফসিল নিচের কোনটির সাথে সম্পর্কিত? 1 নম্বর দেখতে পাচ্ছ যে রাজ্যসভার আইন বন্টন, যেটাই সঠিক উত্তর। দলত্যাগ বিরোধী আইন, পঞ্চায়েত ব্যবস্থা ও ভাষা। তাহলে ফোর্থ শিডিউলে আমরা রাজ্যসভার আসন বন্টন, অর্থাৎ কে কটি সিট পাবে, কি হবে, সেই বিষয়ের উপর এইটা বলা আছে। অর্থাৎ ফোর্থ শিডিউলে আমরা এই জিনিসটা দেখতে পাই, রাজ্যসভার আসন বন্টন, সঠিক উত্তর হবে এইটা। দলত্যাগ বিরোধী আইন আমরা জানি যে অ্যান্টি ডিফেকশন ল, বর্তমানে আজ খুব বেশি চর্চা হচ্ছে রাঘব চড্ডাকে নিয়ে, তোমরা সবাই জানো। তো মানে কীভাবে জিনিসটা তিনি মানে কূটনীতি বুদ্ধি লাগিয়ে দলত্যাগ বিরোধী আইনকে তিনি তার জায়গা থেকে কীভাবে মুকুব করলেন, তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন খাটলো না, তাই সেরকমই বিষয়টা নিয়ে পরে আলোচনা করা যাবে। যাই হোক, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সিস্টেম 11 শিডিউল অ্যান্ড 8 নম্বরে ভাষা। তো নেক্সট চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। তোমরা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ভারত ইউনিয়নে যদি একটি রাজ্য তৈরি করতে হয় তবে সংবিধানের কোন তফসিলটি সংশোধন করা আবশ্যিক? ভারত ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন টেরিটরি অনুসারে আমরা যেটা দেখতে পাই যে ভারতীয় ইউনিয়নে যদি একটি নতুন রাজ্য আমরা তৈরি করি, তাহলে ভারতে যদি নতুন একটি রাজ্য তৈরি করতে হয় তবে সংবিধানে কোন ভাষা তফসিলটি সংশোধন করা আবশ্যিক? তাহলে প্রথম তফসিল, এটা হচ্ছে সঠিক উত্তর। কী হবে? প্রথম তফসিল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাব। শিক্ষা বিষয়কে কোন
সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকা কনকারেন্ট লিস্ট স্থানান্তরিত করা হয়েছে? শিক্ষা বিষয়কে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকাতে স্থানান্তরিত করা হয়েছে? চটপট দেখো সঠিক কোশ্চেন কী হবে এটার। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যে শিক্ষা বিষয়কে সংবিধান সংশোধনীর মাধ্যমে, হ্যাঁ, সংবিধান সংশোধন করতে গেলে আবার আমরা কত নম্বর আর্টিকেলকে ইউজ করি? 386, সংবিধান সংশোধন অ্যামেন্ডমেন্ট 368, মনে রাখতে হবে সবটাই। কোশ্চেন পরীক্ষায় এইভাবেই ঘুরিয়ে আসে, মিসলিনিয়ে আসে। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকা, অর্থাৎ রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকা স্থানান্তরিত করা হয়েছে? প্রথমে আগে রাজ্য তালিকা ছিল, হ্যাঁ, তারপরে যুগ্ম তালিকা অংশগ্রহণ করা হলো কত না 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নিচের কোন লক্ষ্যটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রিয়াম্বেল অন্তর্ভুক্ত নয়? নিচের কোন লক্ষ্যটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অংশ নয়? অর্থনৈতিক সিদ্ধান্ত, ইকোনমিক লিবার্টি এটা প্রিয়াম্বেলের অংশ নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট, কে বলেছিলেন প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা? সোল অফ কনস্টিটিউশন। তাহলে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, হৃদয় ও আত্মা, বি.আর. আম্বেদকর। এটা আমরা জানি আর্টিকেল 32, ঠিক আছে, আর্টিকেল 32 ART, ঠিক আছে, ART আর্টিকেল 32 হচ্ছে বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, বি.আর. আম্বেদকর, ঠিক আছে, বি.আর. আম্বেদকর, হ্যাঁ, এটা আমরা জানি। আর এখানে যেটা বলছে কে বলেছেন যে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, ওটার সঙ্গে গোলাবে না বলে এই জন্য বললাম। যদি এখানে অপশানে দিয়ে দিত বি.আর. আম্বেদকর, কেউ যদি করে দিতে তাহলে সর্বনাশ হয়ে যেত। তাই সংবিধানের আত্মা হচ্ছে কে? ঠাকুরদাস ভার্গব। সংবিধানের আত্মা অর্থাৎ কে বলেছেন প্রস্তাবনা, প্রিয়াম্বেল হচ্ছে সংবিধানের আত্মা, যে প্রিয়াম্বেল ইজ দ্য সোল অফ কনস্টিটিউশন, এটা হচ্ছে ঠাকুরদাস ভার্গব, সঠিক উত্তর। নেক্সট চলে যাব। ভারতীয় সংসদের নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলোর এলাকার সীমানা বা নাম পরিবর্তনের ক্ষমতা রয়েছে। এটি সংবিধানের কোন ধারায় অন্তর্গত? এটি সংবিধানের ধারা 3-এ, এটা ধারা 3-এ অন্তর্গত, ধারা 3-এ অন্তর্গত এটা। নেক্সট চলে যাব। একটি নতুন রাজ্য গঠন করার ক্ষমতা কার উপর ন্যস্ত করা হয়েছে? নতুন রাজ্য, সেটা খুব স্বাভাবিক, কোনো রাষ্ট্রপতি করতে পারে না, কোনো মুখ্যমন্ত্রী করতে পারে না, কোনো প্রধানমন্ত্রী করতে পারে না। একটা একজোটে, অর্থাৎ তাকেই বলা হচ্ছে পার্লামেন্ট, সাংসদ থেকে যখন বিলটা পাস হয়, রাষ্ট্রপতি সাংসদের বিল পাস হলো, রাজ্যপাল এই লোকসভার যিনি স্পিকার আছেন তিনি এটাকে মেনশন করলেন, তারপরেই এটা কি হয়, পাস হয় বিলটা। অর্থাৎ সাংসদ যে একটি নতুন রাজ্য গঠন করার আর কার উপর ন্যস্ত করা হয়, যেটা পার্লামেন্টের ওপর ভোটের ফলে এটা একটা নিয়ম মানা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর মিসেলেনিয়াসের জন্য। নেক্সট চলে যাব, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা প্রিয়াম্বেল সংবিধানের একটি অংশ? আমরা খুবই জানি, এটা খুব ফেমাস কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন মামলা রায় দিয়েছিল যে প্রস্তাবনা প্রিয়াম্বেল সংবিধানের একটি অংশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, VVI। হ্যাঁ, কেশবানন্দ ভারতী মামলা বিমান কেরালা রাজ্য স্টেটের সঙ্গে যে ফাইটটা হয়েছিল, সেটাই হচ্ছে এইটা, যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাবো আমরা, সংবিধানের প্রস্তাবনায় নিচের কোন ধরনের ন্যায়ের কথা উল্লেখ করা আছে? তাহলে সংবিধানের প্রস্তাবনায় নিচের কোন ধরনের ন্যায়, জাস্টিসের কথা উল্লেখ করা আছে? সঠিক উত্তর হয়ে যাবে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থাৎ অর্থাৎ সবগুলোই হয়ে যাবে সঠিক উত্তর এখানে। তাহলে প্রস্তাবনাতে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, হ্যাঁ, তাহলে প্রস্তাবনা নিচের কোন ধরনের ন্যায়ের কথা উল্লেখ করা আছে? প্রস্তাবনাতে ন্যায়, অর্থাৎ প্রিয়াম্বেলে যে জাস্টিসের কথা বলা আছে, তাহলে প্রিয়াম্বেল কোন কোন বিষয়ের উপর জাস্টিস বলা আছে? প্রিয়াম্বেলে এই তিনটেই জাস্টিসের কথা বলা আছে, অর্থাৎ অর্থনীতিকের কথা বলা আছে, সামাজিকের কথা বলা আছে এবং রাজনৈতিক কথা বলা আছে, এই তিনটেই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাবো আমরা 12 নম্বর কোশ্চেন্স। প্লিজ তোমরা শেয়ার করো, এগুলো মিসলেনিয়াসের জন্য টপ মোস্ট প্রায়োরিটি কোশ্চেন, টপ মোস্ট, একদম বাছাই করে যেখান থেকে কোশ্চেন নেওয়া হয় সেখান থেকে নেওয়া হয়েছে। তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে এগুলোর স্ট্যান্ডার্ডিটি কতটা সুন্দর করা আছে। চলো, নিচের কোন সংমিশ্রণটিকে বন্টনমূলক ন্যায় বিচার, অর্থাৎ
ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলা হয়? নিচের কোন সংমিশ্রণটিকে বন্টনমূলক ন্যায় বিচার বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলা হয়? সামাজিক নৈতিককে সামাজিক এবং অর্থনৈতিককে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলা হয়। নেক্সট চলে যাব, ভারতের প্রথম কোন রাজ্যটি ভাষাগত ভিত্তিতে গড়ে উঠেছিল? আমরা জানি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম ভাষাগত দিক থেকে, লিঙ্গুইস্টিক বেসিসের দিক থেকে গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ। নতুন রাজ্য গঠনের জন্য সংবিধান সংশোধনের ক্ষেত্রে কী ধরনের সংখ্যাগরিষ্ঠতা লাগে? অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা, সিম্পল মেজরিটি। হ্যাঁ, এই যে 2/3 কথাটা বলা আছে, বারবার লেখা আছে বলে মনে পড়ছে, এখন নেট দুনিয়াতে খুব ভাইরাল। এই 2/3টা কি? হোয়াট ইজ 2/3? হোয়াট ইজ 2/3? এই 2/3টা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। অর্থাৎ যেটা হয়েছে, যদি কেউ দল ত্যাগ করে তার বিরুদ্ধে ওই দলত্যাগ বিরোধী আইনটা নিয়ে আসা যায়। কিন্তু যদি কেউ 2/3 মেজরিতে দল ত্যাগ করে, অর্থাৎ 7-8 জন মিলে করে, তখন তাকে আর দলত্যাগ করা যাবে না দল থেকে। তো এইটাই হচ্ছে এই 2/3 একটু বলে দিলাম তোমাদেরকে আমি। আর এইখানে হয়ে যাচ্ছে যে একটি নতুন রাজ্য গঠনের জন্য সাংসদের তো একটা মতামত লাগে, যেটা আগেই কোশ্চেনে প্রিভিয়াসলি করেছি। তো এই যে কোশ্চেন কিন্তু রিলেটেড আছে, যাতে ফলে এই কোশ্চেনটা যদি পরীক্ষায় না আসে, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা থাকবে অবশ্যই। বর্তমানে এই বিষয় নিয়ে বড্ড নেট দুনিয়ায় এই চর্চা চলছে, ফলে অ্যান্টি ডিফেকশন ল মিসলেনিয়াসে যে আসার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকবে, এটা কেউ বলতে পারবে না বলতে পারবে না। অর্থাৎ এই রিলেটেড, অর্থাৎ কততম এটা আসতে পারে, 10তম শিডিউলের মধ্যে কী ব্যাপার আছে, কত সংখ্যাগরিষ্ঠতা লাগে, 2/3 সংখ্যাগরিষ্ঠতাতে হয় না, করা যায় না, তো এরকম ব্যাপার। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা বা নতুন রাজ্য গঠনের জন্য সংবিধান সংশোধনের ক্ষেত্রে কী ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়? তাহলে সিম্পল মেজরিটি হচ্ছে সঠিক উত্তর। তো সেমভাবে ওইটাও একদম ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যেমন অ্যান্টি ডিফেকশন ল, তেমন এটাও নতুন রাজ্য গঠনের জন্য সিম্পল মেজরিটি লাগে। নেক্সট কোশ্চেন চলে যাও, ভারতীয় সংবিধান দ্বারা কোন ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়? ভারতীয় সংবিধান দ্বারা কোন ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়? এক নাগরিকত্ব। ভারতীয় সংবিধান, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনসি, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনসি কী করে আমাদের এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ দেয়। আমাদের কনস্টিটিউশন এক নাগরিকত্ব দেয়। নেক্সট চলে যাবো আমরা 16 নম্বর কোশ্চেনে। নিচের কোন উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা সম্ভব নয়? এই নাগরিকত্বের উপর একটা খুব বিশাল কোশ্চেন আছে, তোমাদের সঙ্গে তুলে ধরবো আমি, এরপরেই আছে। নিচের কোন উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা সম্ভব নয়? ভারতীয় ব্যাংকে টাকা জমা রাখার মাধ্যমে। অর্থাৎ এইটা তো দেখেই বুঝতে পারছো, এটা একটা কোশ্চেনটাকে, মানে বিভিন্ন ধরনের কোশ্চেনকে আমি রেখেছি এলিমিনেট করেও যাতে করা যায়, তার জন্য আমি রেখেছি এটা, সেরকম কোশ্চেন। এটা জন্মসূত্রতে করা যায় অবশ্যই। নেক্সট কোশ্চেন, 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশন, স্টেট রেকগনাইজেশনস কমিশনস কতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছিল? অর্থাৎ 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নোট করে রাখবে, এটা কিন্তু আসার সম্ভাবনা আছে। কেন এগুলো খুব বারবার যে এসেছে তা নয়, এগুলো আনকমন কোশ্চেনকে মিসলেনিয়াস দেবে। আগের মিসলেনিয়াস কিন্তু মনে রাখবে ফ্রেন্ডস, বন্ধুরা সবাই, প্রত্যেক অ্যাসপিরেন্টস, আগের মিসলেনিয়াস কিন্তু সোজা কোশ্চেন ছিল, এবারের মিসলেনিয়াস কিন্তু সোজা হবে না। দেখবে ভালো করে, আগের বারে যারা মিসলেনিয়াস দিয়েছে সোজা লেগেছে, ক্লার্কশিপ কিন্তু কঠিন হয়েছে, আর এবারে দেখো মিসলেনিয়াসটা আমার মনে হয় টাফ হবে, কারণ বুঝতেই পারছো, বাকিটা তো আর বলছি না। নেক্সট কোশ্চেন চলে যাবো, এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ নিচের কোন উদ্দেশ্যগুলি পূরণ করে? সিঙ্গেল সিটিজেনশিপ নিচের কোন উদ্দেশ্যগুলিকে পূরণ করে? উপরের উভয় হবে বা সবকটি হবে। 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী নিচের কোন উপায়ে নাগরিকত্ব লোপ পেতে পারে? সঠিক উত্তর হবে এখানে সবকটি। দেখো বলছে 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী নিজের কোন উপায়ে নাগরিকত্ব লোপ পেতে পারে? নাগরিকত্ব ত্যাগ করলে অবশ্যই হবে, আবাসন থেকে বঞ্চনা বা অধিকার কেড়ে নিলে সবকটি থেকে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি, ডাইরেক্ট প্রিন্সিপাল অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য কি প্রতিষ্ঠা করা হয়? সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রকে ঠিকঠাকভাবে চলা, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রকে যে ডেমোক্রেসি যে ঠিকঠাক করে চলে সেই দিকে। তাহলে ডাইরেক্ট প্রিন্সিপালকে নিয়ে আসা, ডিপিএসসিকে নিয়ে আসার মূল কারণটা কি? যে নির্দেশমূলক নীতি
অন্তর্ভুক্ত করার কনস্টিটিউশনে ডিপিএসসি নিয়ে আসার কারণ বা ডাইরেক্ট প্রিন্সিপাল নিয়ে আসার মূল কারণটা হলো যে সামাজিক ও অর্থনৈতিক ডেমোক্রেসি যেন ঠিকঠাক চলে। নেক্সট কোশ্চেন চলে যাব। 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব হওয়ার জন্য ভারতে কত বছরের বসবাস করতে হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাই বললাম একটা স্পেশাল কোশ্চেন তোমাদের জন্য রাখবো নাগরিকত্ব থেকে। হ্যাঁ, এইটা একবার পরীক্ষায় বারবার এই সালটাও ভালো করে মনে রাখবে। পুলিশের পরীক্ষায় এসেছিল নাগরিকত্ব ও আইন কত সালে পাস হয়েছিল? 1955 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এটা বলেছে যে 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব হওয়ার জন্য ভারতে কত বছর বসবাস করতে হবে? 7 বছর। 7 বছর বসবাস করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি ডাইরেক্ট প্রিন্সিপাল নিচের কোন দেশের সংবিধান থেকে নেওয়া? আয়ারল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর, আয়ারল্যান্ড। ডিপিএসসি আয়ারল্যান্ড থেকে নেওয়া। নেক্সট কোশ্চেন, কল্যাণমূলক রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে? ডাইরেক্ট প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিতে। কল্যাণমূলক রাষ্ট্র সমাজ, গণতন্ত্র, ডেমোক্রেসি, সোশ্যাল ডেমোক্রেসি, এগুলো সবই হচ্ছে তোমার ডিপিএসসির ব্যাপার। রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্র ডিপিএসসির মধ্যে অন্তর্ভুক্ত। শিক্ষা বিষয়ক কোনো সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকা অর্থাৎ স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্ট স্থানান্তরিত করা হয়েছে, বলা হলো কোথায়? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাই সঠিক উত্তর হয়ে যাবে 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব। সমান কাজের জন্য সমান বেতন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা বিষয়টি ভারতীয় সংবিধানে কোন অংশে অন্তর্ভুক্ত করা আছে? তাহলে ইকুয়াল ওয়ার্ক ফর ইকুয়াল পে বা ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে, এটা ভারতীয় সংবিধানে কোন অংশ অন্তর্ভুক্ত? ডিপিএসসি ডাইরেক্ট প্রিন্সিপালে অবস্থিত, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিতে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর মিসেলেনিয়াস। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে? 51A। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার পরীক্ষায় আগেও আগামী পরীক্ষাতেও এসেছিলো, পুলিশের পরীক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন পরীক্ষাতে এসেছিলো। এটা ভিভিআই কোশ্চেন, আমি বলে রাখছি যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে অনুচ্ছেদের মৌলিক কর্তব্য ডিউটিসগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে কোথায়? অনুচ্ছেদ 51A-তে। কোন কমিটির সুপারিশে সংবিধানে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস অন্তর্ভুক্ত করা হয়েছে? শরণ সিং কমিটি। ঠিক আছে, শরণ সিং কমিটি হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও স্টার মার্ক দিয়ে রাখছি, তোমরা নোট করে রাখবে। নেক্সট চলে যাব 28-এ। সংবিধানের কোন অংশে কোন অনুচ্ছেদের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? 12 থেকে 35। মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35-এ আমাদের বলা আছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতি এর জন্য আসন সংরক্ষণ কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 240 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে পঞ্চায়েত ব্যবস্থা তপশিলি, এটা কিন্তু নোট করে রাখবে, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিভিআই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পঞ্চায়েত ব্যবস্থা তপশিলি জাতি, শিডিউল কাস্ট, তপশিলি উপজাতি, শিডিউল ট্রাইব। তাহলে পঞ্চায়েত ব্যবস্থায় শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব জন্য আসন সংরক্ষণে বিধানের কোন অনুচ্ছেদ দেওয়া হয়েছে? আসন সংরক্ষণ বিধানের কোন অনুচ্ছেদ দেওয়া হয়েছে? 243D-তে, 243D-তে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কোন রাজ্য পঞ্চায়েত নির্বাচনের তপশিলি জাতিদের জন্য আসন সংরক্ষণের নিয়ম প্রযোজ্য নয়? অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেনে চলে যাব। শিক্ষা বিষয়টি যা মূলত রাজ্য তালিকা অন্তর্ভুক্ত ছিল তা কোনো সাংবিধানিক মাধ্যমে যুগ্ম তালিকায় কনকারেন্ট লিস্টে স্থানান্তরিত করা হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। সংবিধানের কোন অনুচ্ছেদে
অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? তাহলে 164, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে 164। অর্থাৎ 164 নম্বর আর্টিকেল অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কি, যখন মুখ্যমন্ত্রী, এই যে ধরো আজকে 29 তারিখ, আজকে বাংলায় ভোট চলছে, এই যে রাজ্যপালের যেই মুখ্যমন্ত্রী হবে সেই মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবে কে? 164 আর্টিকেল দ্বারা রাজ্যপাল নিয়োগ করবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। সাধারণ বিলের ক্ষেত্রে বিধান পরিষদ সর্বোচ্চ কতদিন পর্যন্ত বিলটিকে আটকে রাখতে পারে? 4 মাস। 4 মাস হয়ে যাবে সঠিক উত্তর। যে সাধারণ বিলের ক্ষেত্রে, নর্মাল বিলের ক্ষেত্রে, সাধারণ জেনারেল বিলের ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি যে লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদ বিলটিকে আটকে রাখতে পারে 4 মাস। নিচের কোন রাজ্যের বিধানসভায় লেজিসলেটিভ অ্যাসেম্বলি সদস্য সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য বিধানসভার নির্বাচনের বিধান রয়েছে? 170 আর্টিকেল 170। রাজ্যের বিধানসভা নির্বাচনকে পরিচালনা করেন? স্টেট অ্যাসেম্বলি ইলেকশন। রাজ্য বিধানসভা নির্বাচন বা স্টেট অ্যাসেম্বলি ইলেকশনকে নির্বাচন করেন? ভারতের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের একমাত্র কোন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা কমন ইউনিফর্ম সিভিল কোড চালু আছে? ভারতের একমাত্র কোন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড চালু আছে? গোয়া। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, গোয়া। ভিভিআই। নেক্সট কোশ্চেন চলে যাব। ভারতের সুপ্রিম কোর্ট কবে উদ্বোধন করা হয়েছিল? ভারতের সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয়েছিল কবে? না 28শে জানুয়ারি 1950। 28শে জানুয়ারি 1950 হয়ে যাবে সঠিক উত্তর। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাব 39। দেখতে দেখতে আমরা শেষের পথে। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা কার উপর ন্যস্ত থাকে? সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা থাকে সাংসদ, পার্লামেন্টের উপরে। এটাও পার্লামেন্ট দ্বারা হয়। আজকে শেষ কোশ্চেন, পিএসসি মিসেলিনিয়াস। তোমরা যারা প্রশ্ন দেবে, পরীক্ষা দেবে, তাদেরকে বারবার বলছি, প্রশ্ন বেশি, আমার মনে হয় বেশি স্টাডি করার থেকে একটা টপিকে ক্লিয়ার করে তারপরে প্রশ্ন করলে খুব ভালো। কিন্তু অনেক সময় কি হয়, টপিক এত ভাস্ট হয়ে যায়, ক্লিয়ার করা সম্ভব হয় না। কিন্তু প্রশ্নগুলো করলে অনেক সময় তুমি কমন পেয়ে যাবে। তো ওইটা তোমরা, আমি বলবো ওইটার দিকে নজর রাখবে, তাই আমার প্রশ্নগুলোকে করতে থাকবে। চলো নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারাটি সংবাদপত্রের স্বাধীনতা সাথে সম্পর্কিত? অর্থাৎ ফ্রিডম অফ প্রেস হচ্ছে আর্টিকেল 19। এটা তো খুব ইজি কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকে এখানেই ফিনিশ করছি আমরা, এটাই শেষ করলাম এখানে। ওকে, শুভ দিন, ভালো থাকুক। ভালো করে তোমরা আজকে সবাই গণতন্ত্রের রক্ষা করো, ভোট দাও, নিজের ভোট নিজেরা দাও। সো সকলকে বেস্ট অফ লাক। প্লিজ সবাই কোশ্চেনগুলোকে সলভ করবে এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে নিজেদের একদম সততার দিক থেকে। এবং দেখবে কতটা তোমরা পলিটিক্যাল সায়েন্সের এটা হোল কভারকে ফলো করা আছে। দেখবে পার্লামেন্ট আছে, এখানে প্রিয়াম্বেল আছে, এখানে ডিপিএসসি আছে, এখানে ভোটাধিকার আছে, বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। সো অনেকগুলো টপিককে কভার করে কোশ্চেনটা সেটটা বানানো হয়েছে স্পেশাল ফর পিএসসি মিসেলিনিয়াস। ওকে, প্লিজ সাবস্ক্রাইব করো এবং ফলো করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ।